ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আলোচনা করবো এইচএস ফিলোজফি তোমাদের যেটা রয়েছে বিরোধিতা পাঠটা নিয়ে। তো এর আগে আমরা বচন শিখেছি, বচন কিভাবে গঠন করতে হয়, তার আকারের মধ্যে পার্থক্য শিখেছি। কিন্তু এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বচনের বিরোধিতা। তো বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বিরোধিতা বলতে কি বোঝো, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটাই হচ্ছে বচনের বিরোধিতা। তো সেই বচনের বিরোধিতা, তাহলে বচন হচ্ছে চারটে। সেই বচন চারটে কি কি না, এ ই আই ও ইউ। এই চারটে এ ই আই ও, এই চারটে বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় বচনের বিরোধিতা। এখন তোমরা যেগুলো করো সেগুলো হয় কি, সাধারণত কতগুলো মুখস্থ করো, সেইভাবে মুখস্থ করো, এবং সেইভাবে করতে গিয়ে পরীক্ষাতে ভুল হয়। বিষয়টা হচ্ছে কতগুলো থিওরির ওপর যদি তোমরা বিচার বিশ্লেষণ করে পড়াশোনা করো, তাহলে এই বচন জীবনেও কোনোদিন ভুল হবে না। তো প্রথমেই জানতে হবে সেই জন্য যে বচনটা কাকে বলে। না, বচনটা হচ্ছে সেই বিরোধিতাটা কাকে বলে। বিরোধিতা হচ্ছে সেইটাই যেটা ধরো একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণের পার্থক্য হয়, যদি পরিমাণের পার্থক্য হয়, অথবা গুণ এবং পরিমাণের মধ্যে যদি পার্থক্য হয়, তাহলে তাদের মধ্যে যদি হতে পারে, তাহলে তাদের মধ্যে যে পার্থক্যটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে বচনের বিরোধিতা। কি কি পার্থক্য হতে পারে? গুণের পার্থক্য হতে পারে, পরিমাণের পার্থক্য হতে পারে, গুণ ও পরিমাণের পার্থক্য হতে পারে, এই অথবা গুণ পরিমাণ এবং বিশেষ বিশেষণের মধ্যে পার্থক্য হতে পারে। তাহলে যে সম্পর্ক নির্ণয় হয় সেটা হচ্ছে বচনের বিরোধিতা। তো সেই বিরোধিতার বোঝার আগে প্রথমেই দেখো আমরা বিরোধিতার ছকটা আমরা কিভাবে মনে রাখবো। তা দেখো, বিরোধিতার ছককে মনে রাখতে গেলে আমাদের একটা বর্গক্ষেত্র ছককে তুমি অঙ্কন করলে। এই বর্গক্ষেত্র ছকে তুমি বচনটা লিখে দিলে এ ই আই ও। এবার দেখো কি সহজেই এই ছকটিকে আমরা মুখস্থ রাখবো। প্রথমেই বলি কি, বিপরীত বিরোধিতা। এটা বিপরীত বিরোধিতা। এর আগে তুমি এই বিপরীত বিরোধিতা লেখো। তার আগে শুরু তুমি অধীন যোগ করে দাও। তাহলে বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। এই সাইডটা হচ্ছে কি অসম বিরোধিতা। অসম বিরোধিতা, এদের মধ্যেও অসম বিরোধিতা। তাহলে এটা বিপরীত বিরোধিতা। তার নিচেতে কি একই জিনিস লিখলে, শুধু যোগ করলে কি অধীন বিপরীত বিরোধিতা। এদের মধ্যে অসম বিরোধিতা, এদের মধ্যে অসম বিরোধিতা পাশাপাশি। এইবার এই যে কর্ণ দুটি রয়েছে এদের যোগ করে দাও। এদের হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। তাহলে আমরা টোটাল কি পেলাম না, কার মধ্যে কোন কোন বচনের মধ্যে কি পার্থক্য পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ থেকে ই অথবা ই থেকে এ তে আমরা কি পেলাম, বিপরীত বিরোধিতার সম্পর্ক আমরা পেলাম। লিখলে বিপরীত বিরোধিতা। আবার দেখো নিচেতে আমরা আই থেকে ও তে অথবা ও থেকে আই তে আমরা পেলাম অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা। তারপর আমরা পেলাম কি, এ থেকে আই অথবা আই থেকে যখন এ তে যাবে তাদের নিচে নিচে হচ্ছে অসম বিরোধিতা। তারপরে এসো আমরা ই থেকে যাচ্ছি ও তে অথবা ও থেকে যাচ্ছি ই তে, তখন আমরা লিখছি কি না, তখন আমরা লিখছি অসম বিরোধিতা।
ই থেকে ও এবং ও থেকে ই, এটা হচ্ছে অসম বিরোধিতা। আর কর্ণ দুটি অর্থাৎ এ থেকে ও এবং ও থেকে এ অথবা ই থেকে আই অথবা আই থেকে যখন ইতে যাচ্ছে, অর্থাৎ এই যে কর্ণ কোণাকোণি, এটি হচ্ছে তোমাদের বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এই পর্যন্ত আমরা একটা জিনিস ক্লিয়ারেন্স হয়ে গেল যে আমাদের বিরুদ্ধ যে বিরোধিতা বলছি সেই বিরোধিতা কিন্তু চার প্রকার। সেটা কি কি পেলাম আমরা? বিপরীত বিরোধিতা, অধিক বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, এটা অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। এবার এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে, হয়তো একটি বচন থেকে আরেকটি বচনে রূপান্তরিত করে তাদের সম্পর্ক কি সেটা জানাতে বলে, অথবা এ বচন এবং ধরো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে এ এবং ই বচনের মধ্যে কি বিরোধিতা আছে। আমি ডিটেলস বিরোধিতাতে যাব। ধরো এই বিরোধিতাগুলো তোমাদের প্রশ্নতে আসতে পারে, প্রশ্ন প্যাটার্নটা বলে দিলে বুঝতে তোমাদের আরো সুবিধা হয়। এখান থেকে সাধারণত তোমাদের শর্টেজ করতে পারে অথবা একটা আড্ডা তোমাদের বিরোধিতা করতে দেয়। ধরো এখন একটা তোমাকে প্রশ্ন দিল যে এ ও ই বচনের মধ্যে ড্যাশ ধরনের সম্পর্ক রয়েছে, তাহলে তোমাকে কিন্তু লিখতে হবে বিপরীত বিরোধিতা, কিন্তু লিখতে হবে বিপরীত বিরোধিতার সম্পর্ক কিন্তু রয়েছে। অথবা ধরো এবার বিরোধিতাগুলো ব্যাপারটা দেখো কিভাবে তোমার আসবে বিরোধিতার ব্যাপারটা। ধরো সকল মানুষ হয় মরণশীল জীব, এটা হচ্ছে এ বচন। তাহলে এদের মধ্যে এই বচনটিকে হয়তো বলবে যে এই বচনটিকে তুমি বিপরীত বচন আনতে পারো, অথবা এই বচনটাকে বিরুদ্ধ বিরোধিতা আনতে পারো, এই বচনটিকে অসম বিরোধিতা আনতে পারো। কত ভাবে বচনটাকে আনতে পারি দেখো। এই মানুষ এস এবং মরণশীল জীব পি, এই দুটোকে কিন্তু আমি কোনো অবস্থাতেই পরিবর্তন করতে পারবো না। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ারেন্স যে আমরা মানুষ এবং মরণশীল জীব একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি বচন, সেই জন্য আমরা এই দুটোকে কিন্তু কখনোই আমরা পরিবর্তন করতে পারবো না। তো একে যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে দেখা যাবে কি, যদি আমি বিপরীত বিরোধিতা নিয়ে আসি তাহলে ই বচন আনতে হবে। ই বচনে আনার জন্য তোমার যে মানব সেটা হচ্ছে কোনো নয়, বাকিটা যা আছে তাই কিন্তু। তো দেখো সেক্ষেত্রে যদি আমি রাখি কি কোনো মানুষ নয় মরণশীল জীব, কোনো মানুষ নয় মরণশীল জীব, তাহলে এদের মধ্যে যে সম্পর্ক সেটা হলো কি বিপরীত বিরোধিতার সম্পর্ক। আবার যখন এই বচনটাকে আমি ও বচনে আনবো তখন কিন্তু সেটা হয়ে যাবে কি আমার বিরুদ্ধ বিরোধিতা। তাহলে ও বচনে যদি আনতে হয়, ধরো ও বচনের সম্পর্ক হচ্ছে কোনো কোনো নয়, তাহলে কোনো কোনো মানুষ নয় মরণশীল জীব। তাহলে তোমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে বিরোধিতা এগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়, কেমন করে হয় এবং বচনে কিভাবে রূপান্তরিত হয়। এখন এসো আমরা এক একটা বিরোধিতাকে আমরা ডিটেলস আলোচনা করি এবং কিভাবে সেটা হচ্ছে সেটাই আমরা জেনে নেব। তো প্রথমে যেটা আমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে এই বিপরীত বিরোধিতার ব্যাপারটা। তা বিপরীত বিরোধিতাটা যদি দেখো তোমরা যে সংজ্ঞাটা দেবে, আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা কতগুলো সংজ্ঞা মুখস্থ করে সংজ্ঞা দাও, কিন্তু যদি লজিক্যালি পার্টটা বোঝো তাহলে তোমাদেরকে কিন্তু সংজ্ঞাটা মুখস্থ করতে হয় না। যেমন ধরো আমি লিখবো বচনটি, ধরো এ আর ই, এটা কি ধরনের বচন? সামান্য না বিশেষ? এটা হচ্ছে সামান্য বচন। তাহলে যদি কোনো সামান্য বচনের মধ্যে, যদি কোনো সামান্য বচনের মধ্যে একই উদ্দেশ্য ও একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট
দুটি, যদি কোনো সামান্য বচনের মধ্যে একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে, তাহলে দেখো এইবার আমি কি পার্থক্য থাকতে বলেছিলাম, হয় গুণের পার্থক্য থাকবে, না হলে পরিমাণে থাকবে। তো দেখো এ বচন আর ই বচনের মধ্যে আমাদের কিন্তু গুণের পার্থক্য কিন্তু রয়েছে। কেন গুণের পার্থক্য রয়েছে? এ বচন হচ্ছে হয় আর ই বচনের হচ্ছে নয়। তাহলে মধ্যে যদি গুণের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক তা বিপরীত বিরোধিতার সম্পর্ক। দেখো তোমাদের সংজ্ঞা কিন্তু মনে রাখতেই হলো না, শুধুমাত্র তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে। কি বললে? সামান্য বচন এ আর ই হচ্ছে যেহেতু সামান্য বচন, তাহলে যদি কোনো সামান্য বা তোমরা ঘুরিয়ে লিখতে পারো একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট যদি কোনো দুটি সামান্য বচনের মধ্যে শুধুমাত্র গুণের পরিবর্তন হয়ে যে বিরোধিতার সৃষ্টি হয় সেটা হচ্ছে বিপরীত বিরোধিতা। এবং এর এক্সাম্পল এবং ডিটেলস বর্ণনা আমি একটু আগেই করলাম। এরপর আমরা আলোচনা করব কোন বচনটাকে নিয়ে? অধীন বিপরীত বিরোধিতাটা নিয়ে। তাহলে সেই একই ভাবে আমরা লিখব একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে দুটি কি বচন? ই এবং আই এবং ও মানে হচ্ছে বিশেষ বচনের মধ্যে কিন্তু, ঠিক আছে? তাহলে সেই সংজ্ঞাটা আমরা কি লিখব? একই উদ্দেশ্য ও বিধেয়, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি কিসের পার্থক্য থাকবে? আয় এবং ও বচনের মধ্যে এরও কিন্তু গুণের পার্থক্য থাকে। যদি গুণের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক তা অধীন বিপরীত বিরোধিতা বলে। অর্থাৎ আয় বচনে ধরো কোনো আয় বচনে আমি একটা এক্সাম্পল আমি নিতে পারি যে কোনো মানুষ হয় বুদ্ধিমান, এটা আমরা নিতে পারি। তাহলে একে যদি আমি অধীন বিপরীত করি তাহলে ও বচনে করতে গেলে গুণটারই শুধু পরিবর্তন হয়। তাহলে লিখবো কি না কোনো মানুষ নয় বুদ্ধিমান। তো সেক্ষেত্রে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক চলে গেল। এরপর দ্বিতীয়টা আমরা আসবো অসম বিরোধিতা। দেখো অসম বিরোধিতার ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো, অসম বিরোধিতাটা কার মধ্যে রয়েছে? এ বচন আই বচন, আবার ই বচন ও বচন। তাহলে দেখো এটা শুধু সামান্য বা বিশেষ বচন মধ্যে নয়, আছে কোনো সামান্য নয় আবার বিশেষও নয়। কেন কি? এ বচন সামান্য হলে আয় বচন কিন্তু বিশেষ বটে, আবার ই বচন সামান্য ও বচনও কিন্তু বিশেষ। তাহলে যদি একই উদ্দেশ্য সংজ্ঞাটা তোমরা কি লিখবে? তাহলে প্রথম লাইনটা দাঁড়ায় যে একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটি সামান্য ও বিশেষ বচনের মধ্যে। তাহলে এইটুকু লিখি, বাকিটা পরে বিশ্লেষণ করি। যদি একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বা বিশেষ বচনের মধ্যে, এইবার আমরা গুণ ও পরিমাণটা যাব। দেখো এ বচনের গুণের পার্থক্য হয়। এ বচন হচ্ছে গুণ হচ্ছে সকল, আর পরিমাণ হচ্ছে গুণ হচ্ছে হয়, আর আই বচনের হচ্ছে কিন্তু কিসের? হয়। ই বচন হচ্ছে নয়, ও বচন হচ্ছে নয়। তাহলে এর ক্ষেত্রে কিন্তু গুণের পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কিসের? কারণ এ বচনের থেকে যদি আমি আই বচনে আনি সেক্ষেত্রে গুণ হয়ই থেকে যাচ্ছে, আর
ই বচন থেকে ও বচন যদি আনি তাহলে দেখো গুণ কিন্তু হয়ই থেকে যাচ্ছে। তাহলে পার্থক্যটা হচ্ছে পরিমাণের। তাহলে সেই কথাটা আমরা এখানে লিখব, বচনের একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য অথবা বিশেষ বচনের মধ্যে যদি কিসের পার্থক্য থাকে, পরিমাণের পার্থক্য থাকে, পরিমাণের পার্থক্য থাকে, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক তা অসম বিরোধিতা বলে। তাহলে বুঝতে পারছো কত সহজে এগুলোর একটুখানি বুদ্ধিকে কাজে লাগালে, পড়াশুনো করলে পারে এইচএস ফিলোজফি লজিক করা তোমাদের জন্য কিছুই নয়। তারপর আরেকটি বচন আমাদের বসে থাকছে, এর আমি কিন্তু এক্সাম্পল আর আমি দিচ্ছি না, কারণ এক্সাম্পল দেওয়া মানে আলোচনাটাকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করা। আমি পরে এক্সাম্পল সহকারে এগুলোকে আরো আলোচনা করব, ঠিক আছে, পরের ভিডিও। এরপর আরেকটি বচন তোমাদের রয়েছে, সেটা রয়েছে বিরুদ্ধ বিরোধিতা। আরেকটি বিরোধিতা রয়েছে, সেটা বিরুদ্ধ বিরোধিতা। দেখো, এ বচন থেকে আমাদেরকে ও বচনে আনতে হবে, আর আই বচন থেকে ই বচন আনতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথম লাইনটা দেখো একই থাকবে, একই উদ্দেশ্য এবং একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বা বিশেষ বচনের মধ্যে এটা একই থাকছে, কারণ এ বচন সামান্য হলেও ও বচন কিন্তু বিশেষে পড়ে যাচ্ছে। এর আই বচন বিশেষ হলেও ই বচন কিন্তু সামান্য হচ্ছে। তাহলে সেই জন্য আমরা লিখলাম কি, একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বা বিশেষ বচনের মধ্যে যদি কিসের পার্থক্য থাকে, দেখো এটা গুণের না পরিমাণের। এ বচনের হয়, ও বচনের কিন্তু নয়। আবার ই বচনের হয়, এ বচনের নয়, আই বচনের হয়। তাহলে গুণেরও পার্থক্য, পরিমাণেরও যদি পার্থক্য হয় মধ্যে যদি, এবং গুণ ও পরিমাণ মানে কি এর সকলকে আর এর কোনো কোনোকে, তাহলে এটারও কিন্তু একটা পরিবর্তন হয়, মানে কি সার্বিক স্বীকার বা সার্বিক অস্বীকার, আর এরা হচ্ছে অসার্বিক মানে কোনো কোনো, কিশ্চিত আংশিক স্বীকার বা আংশিক অস্বীকার, ঠিক আছে। তো সেই জন্য কি হলো, গুণেরও পরিবর্তন পার্থক্য হলো, পরিমাণেরও পার্থক্য হলো। তাহলে সেটা লিখবে একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট যদি সামান্য বা বিশেষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণের পার্থক্য হয়, পরিমাণের পার্থক্য থাকে, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক তা বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক, বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। এখন বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক কার কার মধ্যে থাকে, এ থেকে ও তে আসতে পারে, অথবা ও থেকে এ তে আসতে পারে, অথবা আই থেকে আমাদের ই তে যেতে পারে, অথবা ই থেকেও কিন্তু আই তে আসতে পারে। এই বচনগুলো আমরা যদি ট্রান্সফার করি তাহলে কিন্তু সেটা আমাদের এই বচনগুলো থাকবে। তো আজকে আমি জাস্ট এইটুকুই আলোচনা করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই বেশি বেশি পরিমাণে বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করো। যদি এইচএস ফিলোজফিতে নাম্বার তোমরা তুলতে চাও অবশ্যই আমার প্লে লিস্টগুলো চেক করো।